নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল 6:45 মতো বাজে এখন। আজ বুধবার। আমি আগে নিচে এসে হিটারটাকে অন করি। নিচে সারা রাত কেউ থাকে না বলে হিটারটাও চালানো থাকে না, তো অসম্ভব ঠান্ডা হয়ে যায়। তাই আমি আগে এসে হিটারটাকে আগে অন করে দিই। ঘরটা গরম হলে তারপরে বাচ্চাদের তুলে আনি। মিনিট 15 মতো লাগবে, তারপরে ঘরটা বেশ সুন্দর গরম হয়ে যাবে। আমি ততক্ষণে ওদের তাড়াতাড়ি স্কুলের টিফিন বক্সটা গুছিয়ে ফেলি। এটা অটোমেটিকই হবার কথা, কিন্তু কিছু একটা হয়ে গেছে। এটাকে এখন প্রত্যেক দিন ম্যানুয়ালি সেট করতে হচ্ছে। সকালে 11টা অবধি টাইমারটা সেট করে দিচ্ছি, তারপরে আর লাগবে না। দাঁড়ান একবার বাইরেটা দেখাই। এখন মোটামুটি দেখুন এই 6:50 মতো বাজে সকালে, কিন্তু এখনও কীরকম অন্ধকার। সকাল হতে হতে মোটামুটি সেই 7:30 বেজে যাচ্ছে। তবে আর 2-4 দিনই এরপরই ডে লাইট সেভিংটা শুরু হয়ে যাবে, দিয়ে আর অসুবিধা হবে না। দাঁড়ান দরজাটা বন্ধ করি, কি মারাত্মক ঠান্ডা। ডিজনি ঘুরে আসার পর থেকে রামকৃষ্ণ মারাত্মক ঠান্ডা লাগিয়ে ফেলেছে। ওই জন্য ঘুম থেকে উঠতেই ওর বাবা ভেপার নিতে বসিয়ে দিয়েছে। নাও আরেকটু নাও, আরেকটু নাও। এখানে সর্দি কাশি হলেই ডাক্তাররা সবসময় বলেন ভেপার নাও, গার্গেল করো, কিন্তু একদমই ওষুধ খেতে বলেন না। দিনে 3-4 বার করে ভেপার নিলে দেখি ঠিকও হয়ে যায়। রাত্রিবেলায় শুতে যাবার আগে বাচ্চারা যদি একটু ভেপার নিয়ে শোয়, দেখি ঘুমায়ও ভালো। ব্যাস চলে এসেছি বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে। এবার খুব ভালো করে একটু আদা দিয়ে চা করব। এই ঠান্ডার সময়তে তখন আর গ্রিন টিটা একদম মানে না, জানেন। এই যে ডিজনি বেড়াতে গেছিলাম, সন্ধ্যেবেলার দিকে তো ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছিল। তখন মনটা খালি 50 বার হচ্ছিল যদি একটা চায়ের দোকান পেতাম, একটু আদা দিয়ে চা খেলে এই ঠান্ডাটা থেকে বাঁচতাম। 1/2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে আদাটাকে কুড়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আদার গন্ধটা খুব সুন্দর করে জলের সঙ্গে মিশে যায়। অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিলাম, দিয়ে আবার 2-3 মিনিট ঢেকে দিয়েছি। ব্যাস এবার একটু দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে গেলে চা পাতাটা দিয়ে দেবো। সাধারণত সন্ধ্যেবেলার দিকেই আমরা একটু করে চা খাই, কিন্তু এই শীতকালটা একদম পারা যায় না। তখন 2-3 বার করে এরকম আদা চা করে খাই। বাচ্চারা যখন বাড়িতে থাকে ওদেরকেও মাঝে মাঝে একটু করে গরম দুধ করে করে দিই। কখনো একটুখানি চকলেট পাউডার মিশিয়ে, কখনো এমনি এমনি। শীতকালে সারা রাত হিটার চলে, তো ওই জন্য এই সময় একটু লিকুইডটা বেশি নেবার দরকার পড়ে, নাহলে শরীর আবার ভীষণ শুকিয়ে যায়। বাচ্চারা ভোগে বেশি এতে, অনেক সময় নাক দিয়েও রক্ত পড়ে যায়। তো মাছ মাংসও খেতে হয় এই সময়টা খুব বেশি, আবার জল বা তরল জাতীয় খাবারও এই সময়টা খেতে হয় খুব বেশি। ব্যাস হয়ে গেছে চা। এবার ছেঁকে নিয়ে দুজনে একটুখানি বসবো। অল্প একটু চিনি মিশিয়ে তারপরে ছেঁকে নেব। কদিন পরেই তো আসছে থ্যাঙ্কসগিভিং। এই সময় হচ্ছে এদেশে শপিং করার মূল সময়। এত জিনিসপত্রে ছাড় থাকে জানেন, নিজেকে আটকে রাখা হয়ে যায় সব থেকে কঠিন ব্যাপার। গত বছর বাচ্চাদের শীতের জুতো কেনা হয়ে গেছে, এবছর হয়তো আর কিনতে হবে না, কিন্তু এবছরে মেহার একটা জ্যাকেট কিনতে হবে। তো ভাবছি এই থ্যাঙ্কসগিভিংয়ের সময় কিনবো, তখন ভালো ভালো বেশ ডিল থাকে। অন্য সময় যে জ্যাকেটগুলোকে শুধু দেখি আর রেখে দিই, দামের জন্য হাত দিতে পারি না, এই সময়টা বেশ কেনা যায়। আর এবছর আমাকে একটা শীতের জুতো নিতে হবে। এত সুন্দর চাটা থেকে আদা আর এলাচের গন্ধটা বেরাচ্ছে, একদম মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। 2 ব্রিটানিয়া বিস্কুট নিয়ে জিরিয়ে আগেই চাটা খাই, দিয়ে অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং পড়ে আছে, সেটাকে করে নিতে হবে। চলুন, হয়ে গেছে। একটু কম হয়ে গেল, আর একটু দুধটা বেশি নিলে হতো। থাক, পরের বার আবার একটু বেশি করে নেব। বহুদিন ধরে এই চিমনিটা আমার পরিষ্কার করা হয়নি, জানেন। ওই চিমনিটাকে আজ পরিষ্কার করব। এক কড়াই একদম ফুটন্ত গরম জল করেছি, দিয়ে এবার এটাকে ঢেলে দিলাম। যখনই আমি চিমনির এই ফিল্টার পরিষ্কার করি, সব থেকে বেশি আমি উপকার পাই যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে এই ক্লগ রিমুভার দিয়ে। এটা এখানকার ব্র্যান্ড, তবে দেশে যদি আপনি চান, মিস্টার মাসেলের যে ড্রেন ক্লিনারটা আছে সেইটা আপনি ব্যবহার করতে পারেন। ওটা দিয়েও মারাত্মক ভালো পরিষ্কার হয়। গরম জলে 1/2 কাপ মতো ক্লগ রিমুভারটা দিয়ে দিলাম, দিয়ে এবার এই ফিল্টারগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। যখনই দেখি এই ফিল্টারগুলোতে প্রচণ্ড তেল জমে যায়, তখন দেখি বেকিং সোডা আর ভিনিগারে কাজ হয় না। কিন্তু তখন যদি একটুখানি এই ড্রেন পরিষ্কারের লিকুইডটা ফেলে দিই, দেখি হু হু করে সব তেল উঠে যায় গরম জলের সঙ্গে। মিনিট 10 মতো হয়ে গেছে। জলটা গরম থাকতে থাকতেই একটা ব্রাশে করে এবার এই ফিল্টারগুলোকে একটু ঘষে দিতে হবে, তাহলে বাকি যেটুকু তেল ওই জালিটাতে আটকে থাকে সেটা বেরিয়ে যায়। যদি কখনো মনে হয়, আপনারাও একবার এইভাবে দেখতে পারেন। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, মিস্টার মাসেলের ড্রেন ক্লিনারটা ব্যবহার করতাম। এটার থেকেও ওরা দেখতাম আরও ভালো বেশি পরিষ্কার করছে। ব্যাস হয়ে গেছে। দাঁড়ান ধুয়ে নিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি। এইভাবে যে একদম 100%ই তেল উঠে যায় তা অবশ্য যায় না, কিন্তু মোটামুটি যদি 3-4 মাস ছাড়া ছাড়া একবার করে করা হয়, তাহলে দেখি খুব সুন্দর থাকে এই ফিল্টারগুলো। এই দেখুন, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যে পরিমাণে তেল লেগেছিল তার প্রায় 80-90%ই উঠে গেছে। অল্প একটু একটু দেখছি জালিতে আছে, ওটা হয়তো পরের বার চলে যাবে। দেখছেন কত তেল বেরিয়েছে। জলটাও একদম গোটাটা ঘোলা হয়ে গেছে। ব্যাস এবার একটু পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নেবো। আর বাসন মাজার যে লিকুইড সাবানটা থাকে, ওটাকে 2-4 ড্রপ দিয়ে আর একটুখানি ঘষে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এটা পরিষ্কার হয়ে গেলে চলুন একবার ব্যাক ইয়ারে যাবো। গাছে আমার কি সুন্দর লঙ্কা ধরেছে একবার দেখাবো। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। রামকৃষ্ণর ভাইফোঁটার বাসটা হাওয়ায় উড়ে এসছে।
দাঁড়ান, লঙ্কা গাছটার আগে একবার জবা গাছটা আপনাদের দেখাই। আজও 5খানা ফুল ফুটেছে, এই দেখুন। কিন্তু যেটা সব থেকে দুঃখের ব্যাপার, ফুলগুলোর কীরকম সাইজগুলো হয়েছে দেখেছেন? একবারে ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এত বড় বড় জবা ফুলগুলো ঠান্ডার চোটে একবার দেখুন পুরো যেন সেই কলকে ফুলের সাইজ হয়ে গেছে। আগে 5টা জবা ফুটলে গোটা গাছটাকে মনে হতো দেখা যেত না, পুরো একদম লাল হয়ে থাকতো। সকালের দিকগুলো এখন 2-3 ডিগ্রি করে টেম্পারেচার থাকে, বেলা বাড়তে বাড়তে একটু বাড়ে। আচ্ছা দেখুন, আবার নতুন 2টো গাছ বেরিয়েছে। এখানে প্রচুর কাঠবেড়ালি ঘোরে তো, তাদেরই মুখে করে বোধহয় বীজ এসেছিল। এটা কি গাছ বলুন তো? এটা তো চিনতে পারছি বেদানা গাছ। আমার আশেপাশে প্রচুর বেদানা গাছ আছে পাড়া প্রতিবেশীদের বাড়িতে, তো কাঠবেড়ালি হয়তো খেয়েছিল, মুখে করে এসে পড়েছে। এই দেখুন কতগুলো লঙ্কা হয়েছে, দেখছেন? আর একটু বড় হোক তারপরে তুলব। আর দাঁড়ান, এদিকে করবি গাছটাও দেখাই। এই দেখুন কত বড় হয়েছে, অনেকটা লম্বা হয়ে গেছে। তবে শীতকালে পাতাগুলো থাকবে না, ঝরে যাবে কি জানি। আজকে দুপুরবেলাতে একদম হালকা করে রান্না করব। শীতকাল তো, আজকে একটু মাছ আছে। ভাবছি মাছটাকে বেশি ওই তেল ঝাল দিয়ে না রান্না করে হালকা করে বেশ টমেটো আর ধনেপাতা দিয়ে ঝোল করব। ঝোলে আজকে আর আলুটা ফেলবো না, আলুটাকে আলাদা সেদ্ধ করে নিয়ে ওটাকে বেশ একটু জিরে লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে ঝাল ঝাল করে মাখবো। অনেক দিন আগে এই তেলাপিয়া মাছের ফিলেগুলো এনেছিলাম। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এই প্লাস্টিকে করে র্যাপ করা থাকে, তো ওর ওই বড়ো প্যাকেটটাকে কেটে এইগুলোকে এমনি ওই ডিপ ফ্রিজটায় রেখে দিই। একসঙ্গে অনেকগুলো এরকম ফিলে ছিল, 2 দিন রান্না করেও ছিলাম। তো আমি ভেবেছিলাম বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু গতকাল আবার ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি 3-4টে প্যাকেট তখনও পড়ে আছে। তাই রাতেই বার করে দিয়েছিলাম। সারা রাতে বরফটা কেটে গেছে। আর এবারে এটাকে একটু ঝোল করে নেব। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি আর অল্প একটু হলুদ। এটাকে 5 মিনিট মতো মাখিয়ে রেখে তারপরে ভাজতে দেবো। ডিজনিতে যাওয়ার আগে বাইরে যে হ্যালোউইনের ডেকোরেশনগুলো করেছিলাম সেগুলোকে সবগুলোকে ঘরে ঢুকিয়ে রেখে গেছিলাম। তেমন এখানে জিনিসপত্র চুরি হয় না, কিন্তু এখানে তো প্রচণ্ড হাওয়া দেয়। হাওয়ায় যদি অন্য কোথাও উড়ে টুড়ে চলে যায়, ওই জন্য ঘরে এসে রেখেছিলাম। বেড়াতে যাওয়া জামা কাপড়গুলো গতকাল সব কাচা হয়ে গেছে, তাই আজ ভাবছি সময় যদি একটু পাই হ্যালোউইনের ওই ডেকোরেশনগুলোকে ভালো করে বক্সে গুছিয়ে রেখে দেবো পরের বছরের জন্য। আবার সপ্তাহখানেক গেলে ক্রিসমাস ট্রিটাকে নামাবো আর গত বছরের ডেকোরেশনগুলোকে নামাবো। তাকে আবার সাজানোর সময় চলে এলো। ওদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি এই আলু ভাতেটা মাখার জন্য জিরে লঙ্কাটা ভাজতে দিলাম। অল্প একটু সর্ষের তেল নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এই লঙ্কাগুলো সবগুলো দিয়েই আলু ভাতেটা মাখবো। এখন তো বাচ্চারা স্কুলে, তো এখন আমি আর মানিক শুধু খাবো। আর বাচ্চারা যখন আসবে তখন আবার ওদেরকে একটু গরম গরম আলু সেদ্ধ করে দেবো। এদিকে ঝোলটাও বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার পরে যেটুকু তেল পড়েছিল তাতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। একটা বড় টমেটোটাই এর প্রধান উপকরণ, তাই এটাই একটু বেশি করে দিয়েছি। 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, 2 কাপ মতো এবার জল দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে দেবো। আর এদিকে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি মাইক্রো ওভেনে। 3টে আলুকে 6 মিনিট দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি, আলু সিদ্ধ না হলে ভেতরগুলো বড্ড বেশি গরম থাকে। ঝোলটাও এদিকে ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। কোথাও বেরিয়ে আসার পরে 2 দিন এত বেশি ক্লান্তিতে কাটে, সব কিছু কাজই মনে হয় কত তাড়াতাড়ি যেন শেষ করব। বাচ্চারাও সকালে দেখছি এতটাই ক্লান্ত, উঠতে পারছে না স্কুলের জন্য। স্কুল থেকে এলে ভাবছি রামকৃষ্ণটাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। মেহা খুব একটা ঘুমাতে চায় না, তোকে ওই 7টা-8টার মধ্যে রাতের খাবার খাইয়ে শুইয়ে দেবো। 2-3টে দিন সবাই যদি একটু ভালো করে রেস্ট নিয়ে নিই তাহলে হয়তো আবার চাঙ্গা হয়ে উঠবো। ব্যাস হয়ে গেছে ঝোলটাও। একটু ধনেপাতা দিয়ে নিলাম। এবার ওর বাবাকে খাবারটা বেড়ে দেবো। যা, ভাতটা ভেঙে গেল। ব্যাস 2টো আলু ভাত এখন দিই, লাগলে আবার আরেকটা দেবো। এসেছি মেহুকে এখন স্কুল থেকে তুলতে। ব্যাংকটাকে তুলে নিয়ে চলে এসেছি। স্কুলের চারপাশটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এই সময় প্রচণ্ড আগাছাও বাড়তে থাকে, সেগুলোই পরিষ্কার করছেন। দাঁড়ান ওনাদের গাড়িটা দেখাই। একটা বড় ট্রাক থাকে আর ট্রাকের সঙ্গে এরকম একটা কেরিয়ার থাকে, আর কেরিয়ারে ওনাদের সব জিনিসপত্রগুলো রাখা থাকে। ওই যে মেহু আসছে। সত্যি এই সময় কত গল্প থাকতো বলুন। একে দেখি আর নিজের ছোটবেলাটাও মনে পড়ে। চলুন, হয়ে গেছে, ফিরি এবার। ছোট বাচ্চাদের রোজই জন্মদিন আর রোজই গুডি ব্যাগ পাওয়া। এই যে আজকে এই গুডি ব্যাগটা পেয়েছে। আমি আসার আগেই দেখছি নিজে সব পরে নিয়েছে। চশমা, আংটিটা আমি পরিয়ে দিয়েছি, আর এটা একটা লাট্টু পেয়েছে। পারে নাও ঘোরাতে, আমি মাঝে মাঝে ওকে ঘুরিয়ে দিই। আর একটা এরকম বল মতো 2-3টে চকলেট, একটা তার মধ্যেই নিজে প্যাকেট খুলে দেখছি খেয়ে নিয়েছে, আর একটা সরিয়ে রাখবো মেহার জন্য, নাহলে ও সবগুলো খেয়ে নেবে। আর একটা সেই স্প্রিং দেওয়া চুড়ি, ছোটোবেলায় কি মেলায় কিনতাম এইগুলো। হাতে লাগতেও ভারী সুন্দর ওই চুড়িগুলো, কাঁচের চুড়ির মতো ভেঙে যাওয়ারও ভয় ছিল না,
দেখতেও ভারী সুন্দর লাগতো। আর এখন এরা এইগুলো খেলনা পায়। আচ্ছা, ও খেলুক এটা নিয়ে। আমিও খুব সুন্দর একটা পিচার কিনেছি, দাঁড়ান দেখাই। এটাতেই মনে হচ্ছে জগটা আছে, এত সুন্দর করে র্যাপ করে দিয়েছে। এই যে একটা এরকম তারের বাস্কেট কিনেছি, দেখতে বেশ সুন্দর লাগলো। আর এটাতে আছে পিচারটা, চাইলে জল খাওয়াও যাবে, আবার দুটো ফুল রেখে ফুলদানির মতো ব্যবহারও করা যাবে। এই যে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু, বলুন। সন্ধ্যা এখন 6টা বাজে। রামা এখন ওর খেলনা পরিষ্কার করছে, অ্যাটাচিটাও তুলে রেখে আসতে হবে আজ। চলুন এবার ওকে আমি পড়াতে বসাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।